ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড ক্লাস 12 এর অর্গানিক কেমিস্ট্রি আমরা এটা শুরু করেছিলাম, নাইট্রোজেন ঘটিত যৌগ, সেইটার সেকেন্ড ক্লাস। মাত্র 3টে ক্লাসে আমরা শেষ করবো বলেছিলাম। আগের দিনে একটা ক্লাস করানো হয়েছে, আজ একটা ক্লাস করানো হচ্ছে, আবার সামনের দিন আর একটা ক্লাস করানো হবো। এই 3টে ক্লাসে টোটাল চ্যাপ্টার শেষ হবে। আজকে সেকেন্ড ক্লাসে যে মেন আলোচনা হবে সেখানে তোমাদের মনে রাখতে হবে কিছু অ্যামিন প্রিপারেশন, অ্যামিন রিয়াকশন, এগুলি নিয়ে মেনলি আলোচনা হবে, অ্যামিন নিয়ে আলোচনা। তো প্রথমেই আমরা আসবো যেটা, দেখো অ্যামিন প্রিপারেশন, অ্যামিন প্রস্তুতি। প্রথম প্রিপারেশন আমরা বলবো হফম্যান অ্যামিনোলিসিস। দেখো অ্যামিন 2-3টে টাইপ জানো নিশ্চয়ই। 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন কোনটা? RNH2। 2 ডিগ্রি অ্যামিন R2NH। 3 ডিগ্রি অ্যামিন R3N, তাই না? তো আমরা হফম্যান অ্যামিনোলিসিসে কিভাবে আমরা অ্যামিন প্রিপারেশন করব, সব রকমের অ্যামিন প্রিপারেশন করা যায় অ্যাকচুয়ালি। দেখো আমরা একটা অ্যালকিল হ্যালাইড নেব RI। আচ্ছা আমরা অ্যালকিল হ্যালাইডটা আমরা মেনশন করে দিচ্ছি। ধরো মিথাইল আয়োডাইড নিয়েছো, অ্যালকিল হ্যালাইড নিয়েছো, তাতে দাও অ্যামোনিয়া, দিলে হবে CH3NH2। কি করে হলো? দেখো এখান থেকে একটা H আর এখান থেকে একটা I বেরিয়ে গেছে, দেখো হয়ে দেখো CH3NH2 হয়েছে। তুমি যদি এইটার এইটা দুটো 1:1 নাও তবেই কিন্তু এটা হবে। যদি CH3I নিয়ে অ্যামোনিয়া নাও, সাপোজ 2:1 নিয়েছো, মানে এটা বেশি পরিমাণে নিয়েছো, এর ডাবল। তার মানে প্রথমে একটা রিয়াকশন করে এটা হয়েছে, তাহলে এটা এখন এক্সেস পড়ে আছে, তাহলে এ আবার এর সাথে রিয়াকশন করবে, করে এখান থেকে আবার একটা H আবার একটা I বেরিয়ে যাবে। তার মানে হবে যেটা CH3(2NH)। দেখো এটা 1 ডিগ্রি অ্যামিন হলো, এটা 2 ডিগ্রি অ্যামিন হলো। এবার যদি তুমি CH3I এর সাথে অ্যামোনিয়াটা নাও 3:1, তাহলে অলরেডি 2:1 রিয়াকশন করে এটা হয়েছে, তাহলে 3 ভাগ নেওয়া হয়েছে, মানে কি আবার যেটা তৈরি হয়েছে আবার এর সাথে বিক্রিয়া করবে, করলে হবে এখান থেকে H আর এখান থেকে I বেরিয়ে গেলে তাহলে CH3(3N) হবে। আবার যদি CH3I নাও, অ্যামোনিয়া নিয়ে যদি 4:1 নাও, মানে 4 ভাগ 1 ভাগ, 1 ভাগ 1 ভাগ বিক্রিয়া করে এটা হলো, আবার এ আবার আরেক ভাগের সঙ্গে বিক্রিয়া করে এটা হলো, আবার আরেক ভাগের সঙ্গে বিক্রিয়া করে এটা হলো, আবার 4 ভাগ নিয়ে মানে এ আবার এর সাথে রিয়াকশন করবে। কি হবে এবার রিয়াকশন? এতক্ষণ তো এইটার সাথে যখন এটা রিয়াকশন হচ্ছে, দেখো HI বেরিয়ে যাচ্ছিল, এখানে অ্যাকচুয়ালি এইটার সাথে এটা রিয়াকশন হলে আর তো H বেরোনোর নেই 3 ডিগ্রি অ্যামিনে। এখানে যেটা হবে অ্যাকচুয়ালি এই যে এর লোন পেয়ারটা দিয়ে এই CH3 কে অ্যাটাক করবে, I- টা বেরিয়ে যাবে। এখান থেকে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হচ্ছে CH3N, CH3, CH3, CH3 প্লাস I-। কারণ এই যে এইটা এই CH3 কে অ্যাটাক করলো, আইটা বেরিয়ে গেল, তার মানে CH3 হলতি ছিল আর এই CH3 তে জুড়ে গেল, মানে CH3 হোল 4N প্লাস I-। এটা হলো 1 ডিগ্রি অ্যামিন, এটা 2 ডিগ্রি অ্যামিন, এটা 3 ডিগ্রি অ্যামিন, এটা কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ। তোমার যদি পরীক্ষায় বলে যে এখানে অ্যামোনিয়া এক্সেস নেওয়া হয়েছে, অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়া নেওয়া হয়েছে, কোনটা অ্যান্সার? এটা। যদি বলে অতিরিক্ত পরিমাণে অ্যালকিল হ্যালাইড নেওয়া হয়েছে, তার মানে বারবার CH3 রিঅ্যাকশন করতে করতে, তখন এটা অ্যান্সার। আর যদি রেশিও বলে দেয় তখন যেটা যেমন তেমন, 1:1 নিলে এটা, 2:1 নিলে এটা, 3:1 নিলে এটা, এরকম ভাবে। ঠিক আছে, এটা হফম্যান অ্যামিনোলিসিস প্রসেস। নেক্সট আরেকটা অ্যামিন প্রিপারেশন হয়, যদিও এই প্রিপারেশনটা মেইনলি 1 ডিগ্রি অ্যামিন প্রিপারেশন করা হয়, গ্যাব্রিয়েল থ্যালিমাইড সংশ্লেষণ, সিনথেসিস। দেখো এই কম্পাউন্ডটার নাম থ্যালিমাইড, ঠিক আছে, NH। এটা এতে প্রথমে আমরা দেব অ্যালকোহলিক KOH। অ্যালকোহলিক KOH কি করে? যে H, এই H-টাকে তুলে নিয়ে জল বেরিয়ে যায়, যেটা তৈরি করে বেনজিন CO, এখানে CO এই NK, ঠিক আছে, N-K+। এই কম্পাউন্ডটা যে তৈরি হলো, এতে তোমার যা মনে হচ্ছে সেই অ্যালকিল হ্যালাইড দাও, RX, যে কোনো আর, কোন আর মনে হচ্ছে CH3I নিতে পারো, যেমন নেবে তেমন অ্যামিন তৈরি হবে। তো আমি সাপোজ ধরলাম আমি নিয়েছি CH3, CH2, CH2I নিয়েছি, N-প্রোপাইল আয়োডাইড নিয়েছি, তাহলে এই N- টা গিয়ে এই কার্বনে অ্যাটাক করবে, I- টা বেরিয়ে যাবে, তাহলে অ্যান্সার হবে বেনজিন CO N, দেখো এর সাথে এটা জুড়েছে, মানে CH2, CH3। এতে এবার দেখো জলীয় KOH, অ্যাকুয়াস KOH দিলে এইখান থেকে বন্ডটা ভেঙে চলে যাবে, জলের OH পার্ট গুলো এখানে ঢুকবে
আর এইচ পার্ট গুলো এখানে ঢুকবে, জলের ওইচটা এখানে, এইচটা এখানে, বন্ডটা ভেঙে গিয়ে এই বন্ডটা ভেঙে গিয়ে ওইচটা এখানে ঢুকবে, এইচটা এখানে ঢুকবে। তাহলে দুবার যদি এখানে এইচ ঢোকে তাহলে কি প্রোডাক্ট হয়ে যাচ্ছে? CH3 CH2 CH2 NH2। দেখো এন প্রোপাইল অ্যামিন তৈরি হলো। তোমার যদি বলে গ্যাব্রিয়েল থ্যালিমেট সিনথেসিসে ইথাইল অ্যামিন প্রিপারেশন করো, তাহলে এটা ইথাইল অ্যামিন নেবে। মিথাইল অ্যামিন প্রস্তুত করতে হলে মিথাইল অ্যামিন নেবে, যেমন বলবে তেমন নেবে। তুমি হফম্যান অ্যানালিসিস যেটা করলে, এখানে আমি মিথাইল আয়োডাইড নিয়ে বললাম বলে ইথাইল আয়োডাইড নিতে পারো, তখন এটা CH3 এর জায়গায় CH2 আর NH2 হবে। যেমন অ্যালকিল গ্রুপ নেবে তেমন অ্যামিন তৈরি হবে। ঠিক আছে? তো থার্ড প্রিপারেশন খুব ইম্পর্টেন্ট, একদম এক কথায় মনে রাখো, যে কোনো অ্যামাইড, অ্যামাইড মানে CONH2, সেই অ্যামাইডের মধ্যে যদি হ্যালোজেন আর বেস ক্ষার দেয়, অনেক সময় এটাকে রিঅ্যাকশন করে যেটা হয় NaOBr, এরকম ভাবেও লিখতে পারে, ঘুরিয়ে দিল ইচ্ছা করে। এই জিনিসটা দিলে শুধু মনে রাখো একটা সুন্দর করে শর্ট প্রসেস, যে CO কে আমি বের করে দেবো, কার্বন মনোক্সাইডটাকে বের করে দাও, তৈরি হবে অ্যামিন। অ্যামাইড থেকে এক ধাপে যদি অ্যামিন তৈরি করতে চাও, হফম্যান ডিগ্রেডেশন ইজ দ্য প্রসেস, যেখানে Br2 কেউইচ দিতে হবে, হ্যালোজেন ক্ষার NOH দিতে পারো, যে কোনো হ্যালোজেন যে কোনো ক্ষার দিলেই হবে। ঠিক আছে? তো অ্যামিনের প্রিপারেশন এই কটাই আছে। এবার আমরা যাব রিঅ্যাকশন অফ অ্যামিন। দেখো অ্যামিন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বললাম। অ্যারোমেটিক অ্যামিন যেমন একটা বিখ্যাত অ্যামিন, এটা বেনজিনের মাথায় NH2 থাকলে এর নাম হচ্ছে অ্যানিলিন। ভালো করে মুখস্থ রাখবে, অ্যানিলিন, এর নাম অ্যানিলিন। ঠিক কি না? দেখো একটা কথা তোমাদের বলি, এই গ্রুপটা নাম, এর নাম সবসময় দেখবে অ্যাসি, আর এর নাম হচ্ছে ফর্ম। এই গ্রুপটা অ্যালডিহাইডে থাকলে অ্যাসিটালডিহাইড, এই গ্রুপটা অ্যাসিডে থাকলে অ্যাসিটিক অ্যাসিড, এই গ্রুপটা অ্যামাইডে থাকলে অ্যাসিটামাইড, এই গ্রুপটা অ্যানহাইডে থাকলে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এই গ্রুপটা অ্যালডিহাইডে থাকলে ফর্মালডিহাইড, এই গ্রুপটা অ্যাসিডে থাকলে ফর্মিক অ্যাসিড, এই গ্রুপটা অ্যামাইডে থাকলে ফর্মামাইড। মানে এই অ্যাসি নাম হয় আর ফর্ম নাম হয়। অ্যাসি মানে ইথ, অ্যাসিড ধরো এইটা CH3CHO, দেখো অ্যাসিটালডিহাইড বলছি, মানে ইথানল। অ্যাসি মানে ইথ, দুটো কার্বন মানে এখানে একটা কার্বন, এটা মানে মিথ। মিথানল কি বলি? ফর্মালডিহাইড। বোঝা গেল ব্যাপারটা? তো এই যে ব্যাপারটা দেখো, অ্যাসিটাইল ক্লোরাইডের নাম বা ইথানোইল ক্লোরাইড, দুটো কার্বন আছে, এই গ্রুপটা থাকলে অ্যাসি নাম হবে, এই গ্রুপটা থাকলে ফর্ম নাম হবে। তো যাই হোক, অ্যাসিটাইল ক্লোরাইড দেওয়া হয়েছে, এই Cl আর এই HCl বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গেলে NaCO3 যৌগটা তৈরি হচ্ছে। এর নামটা ভালো করে মনে রাখবে, অ্যাসিটানিলাইড। অ্যাসিটানিলাইড এইটা ছাড়াও আরেকটা কম্পাউন্ড মানে আরেকটা রিএজেন্ট দিয়েও এটা করা যায়, এইটা এর নাম অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আর ইথানোইক অ্যানহাইড্রাইড। এটা কিন্তু অনেকে পরীক্ষার সময় এরম ভাবে দেয়, অনেকে ভুল করে, এটা মানি এটা দুটো CH3CO আছে বলে হোল 2 করে দিয়েছে, এটা মানি এটা। হ্যাঁ, তো এইটা যেমন HCl বেরোচ্ছে, এইটা যদি দাও এটাও দিতে পারো বা এটাও দিতে পারো, এখানে কিন্তু CH3COOH বেরোবে, দেখো CH3COOH বেরিয়ে যাবে, তাহলে NHCO3 পড়ে থাকে, এটাই হবে অ্যান্সার। এটা দাও বা এটা দাও, এটাই হবে, অ্যাসিটাইলাইড তৈরি হবে। খুব ইম্পর্টেন্ট অ্যাসিটাইলাইড রিঅ্যাকশনটা। আরেকটা রিঅ্যাকশন আমি বলি, দেখো ওটা অ্যাসিটাইলেশন রিঅ্যাকশন হলো, যেহেতু তুমি অ্যাসিটাইল ক্লোরাইড দিয়েছো, এটা দিয়েছি বেনজোইল ক্লোরাইড, বেনজিন COCl, এখানে HCl বেরিয়ে যাবে, এটাকে বলে বেনজোইলেশন, বেনজানিলাইড এর নাম। আগেরটা অ্যাসিটাইলাইড বললাম, এর নাম বেনজানিলাইড, এটাকে বেনজোইলেশন বলছি, আগেরটাকে অ্যাসিটাইলেশন বলেছিলাম। নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, তোমরা থার্ড সেমিস্টারে বলেছিলাম ফেনলের রিঅ্যাকশনে, কোন ইলেকট্রোফাইলে যদি জল দেওয়া থাকে, বিশেষ করে ব্রোমিন জল দিলে যে Br+ তৈরি হয়, আমরা সবাই জানি এতে ইলেকট্রোফাইল দিলে অর্থে ঢোকে, প্যারায় ঢোকে। সাধারণত আমরা প্রোডাক্ট কি লিখি, একটা অর্থে ঢোকে একটা প্যারায় ঢোকে। একমাত্র জলের প্রেজেন্সে ব্রোমিন দিলে Br+ সবকটা অর্থ প্যারায় একসাথে ঢুকে যায়, 2,4,6 ট্রাইব্রোমোঅ্যানিলিন তৈরি হবে। ঠিক আছে? তো বুঝতেই পারছো, অ্যানিলিন বলো বা অ্যাসিটানিলাইড বলো, এদের কিন্তু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে অর্থ প্যারা ওরিয়েন্টিং। কেন? এর মাথায় লোন পেয়ার আছে বলে, দেখো লোন পেয়ারটা রেজোনেন্স করলে কোথায় কোথায় নেগেটিভ চার্জ হচ্ছে, দেখো এখানে মাইনাস হবে, এই আবার রেজোনেন্স করলে বুঝতে পারছো প্যারায় মাইনাস হচ্ছে, এইটা এরকম ঘুরে এখানে কোথায় কোথায় মাইনাস হচ্ছে, অর্থতে মাইনাস হবে আর প্যারাতে মাইনাস হচ্ছে। তাহলে যে কোনো ইলেকট্রোফাইল E+ যদি তুমি দাও, অবশ্যই অর্থ প্যারা ঢুকবে। অ্যাসিটাইলাইড যেটা আছে এইটা NHCOCH3, এরও তো এর মাথায় লোন পেয়ার আছে, এও তো রেজোনেন্স করলে দেখো এরকম রেজোনেন্স করলে কোথায় আসবে, এখানে মাইনাস আসবে, আবার এটা এরকম পড়ে এখানে আসবে মানে প্যারাতে মাইনাস, আবার এটা পড়ে এখানে আসছে মানে কোথায় মাইনাস, অর্থতে মাইনাস, তাহলে অর্থ প্যারাতে মাইনাস আসছে। কিন্তু বেনজিনে যদি NO2 গ্রুপ থাকে,
ভালো করে ভাবো, NO2 গ্রুপ। এখানে যেমন দেখো এন এর মাথায় লোন পেয়ার আছে, এখানে এন এর মাথায় কিন্তু লোন পেয়ার নেই, কারণ এ কে ডোনেট করে দিয়েছে, অসমী বন্ধন করে দিয়েছে। তখন কিন্তু লোন পেয়ারটা রেজোন্যান্স এই দিকে যাবে না, তখন রেজোন্যান্সটা এই উল্টো দিকে রেজোন্যান্স হচ্ছে। দেখো এই উল্টো দিকে রেজোন্যান্স হচ্ছে মানে এখানে প্লাস হচ্ছে, আবার এটা এখানে যাওয়া মানে এখানে প্লাস। তাহলে নাইট্রো পুরো আলাদা, অর্থ বেলায় প্লাস হচ্ছে, ওই জন্য এতে ইলেকট্রোফাইল দিলে সব মেটায় ঢোকে। আর অ্যানিলিন বলো বা অ্যাসিটানিলাইট বলো, ইলেকট্রোফাইল দিলে সব অর্থ বেলায় ঢোকে। ঠিক আছে, এখান থেকে আমরা কয়েকটা ট্রান্সফরমেশন, রূপান্তর শিখবো। একটা রূপান্তর করব অ্যানিলিন থেকে, দেখো ভালো করে দেখো, প্যারানাইট্রো অ্যানিলিন তৈরি করছি, এটা NO2। হ্যাঁ, প্যারানাইট্রো অ্যানিলিন তৈরি করবো, একটা রূপান্তর। আর একটা রূপান্তর অ্যানিলিন থেকে দেখো অর্থোনাইট্রো অ্যানিলিন তৈরি করবো। এখান থেকে যেটা তৈরি করব সেটা হচ্ছে অর্থোনাইট্রো অ্যানিলিন, মানে অর্থতে NO2 ঢোকাচ্ছি। আর একটা তৈরি করবো যেটা অ্যানিলিন থেকে মেটানাইট্রো অ্যানিলিন তৈরি করব। কিভাবে করব দেখো, একটা কথা বলি। ফার্স্ট আমরা অ্যানিলিনকে দেখো আগে অ্যাসিটানিলাইট করে নেওয়া হয়েছে। কিভাবে? CH3COCl এক্ষুনি যেটা করালাম, বুঝতে পেরেছো? দেখো রিঅ্যাকশনটা যেটা এক্ষুনি রিঅ্যাকশনটা করলে অলরেডি, দেখো এইটা CH3COCl দিলে এইটা তৈরি হয়। এই রিঅ্যাকশনটায় কাজে লাগিয়ে আমি অ্যাসিটানিলাইট করে নেব। ঠিক আছে, তো অ্যাসিটানিলাইট করে নিলে এরপরে কি করব? এর নাইট্রেশন করব। কি দেব? কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড হিট। তোমরা সবাই জানো এখান থেকে যেটা তৈরি হয় NO2+। সবাই জানো, এক্ষুনি বললাম লোন পেয়ার আছে মানে এর অর্থ বেলায় নেগেটিভ আসবে, মানে কোথায় ঢুকবে? প্লাস একটা অর্থ একটা প্যারায়। কিন্তু এখানে শুধু প্যারাটা লেখা হলো কেন, অর্থ লেখা হলো না কেন? তার কারণ এই গ্রুপটা এতটাই বড় গ্রুপ, অর্থতে যদি গ্রুপটা ঢোকে NO2, তার সঙ্গে প্রচন্ড ধাক্কা রাখতে হবে, মানে স্টেরিক হিন্ডেন্স কাজ করবে। সেই জন্য অর্থ প্রোডাক্টটা মাইনর, অতটা তৈরি হয় না। অ্যান্সার প্যারা প্রোডাক্ট, মানে প্যারাতে হয়েছে। হলো, এবার আমি যেটা করতে চাইছি NH2, এটাকে NH2 করবো কি করে? এখানটা দেব ডাইলুট সালফিউরিক অ্যাসিড, যে কোনো ডাইলুট অ্যাসিড দিলে এইখান থেকে বন্ডটা ভেঙে চলে যাবে। এই যেখানে ঢুকবে ওই যেখানে ঢুকবে, জল থেকে, ডাইলুট মানে জল আছে, জলের এইচ এখানে ঢুকবে, ওই এখানে ঢুকবে, এটা NH2 হয়ে যাবে। তাহলে দেখো প্যারানাইট্রো অ্যানিলিন তৈরি হয়ে গেল। যদি তোমাকে বলে এখানে দেখো, তুমি যদি এখানে Br2Fe দাও তাহলে প্যারাতে ব্রোমিন আসবে, এটা ব্রোমিন হবে। তোমাকে যা প্যারা ঢোকাতে দেবে এই পাশ দিয়েই আসতে হবে তোমাকে। এবার তুমি অর্থ করতে চাইছো, অ্যাসিটাইলেট করলে প্রথমে, কিন্তু যা দেবো তো প্যারাতে ঢোকে। ওই জন্য কি কায়দা দেখো, প্রথমে আমরা সালফিউরিক অ্যাসিড দিয়ে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আর তাপ দিয়ে আগে প্যারাটা ব্লক করে দেবো। ইচ্ছা করে SO3H ঢোকালাম, অর্থে তো ঢুকবে না কারণ ধাক্কা ধাক্কি হবে বলে, প্যারাতে ঢুকে গেল। এবারে আমরা নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড দেবো, নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড হিট। এখান থেকে NO2+ হবে, এবারে কিন্তু অর্থে ঢুকতে বাধ্য। কেন জানো? প্যারা অলরেডি ব্লক হয়ে গেছে। তাহলে আমি যদি কোনো কিছু প্ল্যান থাকে অর্থে ঢোকাবো, তাহলে আগে থেকে সালফিউরিক অ্যাসিড দিয়ে প্যারাটাকে ব্লক করে দাও। আর যদি মনে করো প্যারাতেই ঢোকাবো, তাহলে অ্যাসিটাইলেট করার পরে ওই জিনিসটা দিয়ে দাও, প্যারাতে ঢুকে যাবে পুরো ডাইরেক্ট, কারণ অর্থতে হবেই না, অর্থতে স্টেরিক হিন্ডেন্স। কিন্তু এখানে অর্থতে হতে বাধ্য কেন? প্যারা ব্লক হয়ে গেছে মানে তুমি রিএজেন্ট দিয়েছো মানে কোথাও তো ঢুকতে হবে। মাইনর হলে এখানে তো ঢোকার চান্স নেই, ওই জন্য কিন্তু অর্থে ঢুকবে। এবার এতে যখন ডাইলুট সালফিউরিক অ্যাসিডটা দেবে, এই বন্ডটা ভেঙে এটা NH2 হয়ে যাবে, বুঝতেই পারছো? এই বন্ডটা ভেঙে এটা NH2 হয়ে গেল, আর এখান থেকে SO3 গ্যাসটা বেরিয়ে চলে যাবে, একেবারে ডাইরেক্ট অর্থোনাইট্রো অ্যানিলিন। এরপরেরটা যেটা আছে অ্যানিলিন থেকে মেটানাইট্রো অ্যানিলিন। দেখো মেটাই কি করে ঢুকবে অ্যানিলিনে? অ্যানিলিন থেকে যদি অ্যাসিটাইলেট করো বা অ্যানিলিন করো, এটা তো অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ, অর্থোপ্যারায় তো নেগেটিভ চার্জ আছে বলে ইলেকট্রোফাইল অর্থোপ্যারায় ঢুকবে। মেটায় ঢুকবে কি করে? মেটায় ঢুকতে গেলে মেটায় একমাত্র জানো নাইট্রো, NO2। ওই জন্য আগে NH2 কে NO2 করে নাও। NH2 কে NO2 করার উপায় দেখবে, আগের দিনের ক্লাসে বলেছি CF3COOH দিতে হবে, দিলে NO2 হয়ে গেল। এবার এতে যা দেবে, নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড হিট দাও, দিলে মেটাতে ঢুকবে। এতে দাও নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড হিট, মেটাতে ঢুকলো। এবারে NO2টাকে NH2 করতে হবে, একটা NO2 কে NH2, তবে তো মেটানাইট্রো অ্যানিলিন হবে। কিন্তু তুমি জানো SNHCl দিয়ে দিও না, SNHCl দিলে NO2 কে NH2 করে, কিন্তু দুটো NO2 তাহলে NH2 হয়ে যাবে। এখানে যেটা একটা NO2 রাখতে হবে, একটা NO2 NH2 হয়েছে। এটা বলেছিলাম সিলেক্টিভ রিডাকশন, যেটাকে দিতে হবে NH4HS, যেটা সিলেক্টিভ রিডিউসিং এজেন্ট দিলে একটা NO2 NH2 হবে, একটা NO2 যেমন আছে তেমন থাকবে। বুঝা গেছে? নেক্সট আমরা
যেটা করব সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন আর 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে ডিস্টিংগুইশ, রাসায়নিকভাবে পার্থক্য কি করে বুঝবো এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি। আমরা 3টে কলাম করেছি, 3টে অ্যামিন আমরা এঁকেছি, ঠিক আছে। আর একটা কলাম এখানে করবে। পরীক্ষাধীন নমুনার সাথে আমরা বেনজিন সালফোনিল ক্লোরাইড যোগ করলাম, করলে মানে যে স্যাম্পলটা আছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 3টে আলাদা আলাদা কন্টেনার বেনজিন সালফোনিল ক্লোরাইড যোগ করবো, করলে দেখতে পাবো যেটা এখানটায় কোনো প্রেসিপিটেট পড়বে না, এই দুটো প্রেসিপিটেট পড়বে। তাহলে যেটা প্রেসিপিটেট পড়লো না সেটা 3 ডিগ্রি। তারপরে আমরা কেওইচ ঢালবো সলিউশন, ঢাললে কি হবে জানো, এই দুটোতে প্রেসিপিটেট পড়েছিল, কেওইচ ঢালার পর দেখা যাবে এই প্রেসিপিটেটটা আবার সলিউবল হয়ে গেছে, দ্রবীভূত হয়ে গেছে, প্রেসিপিটেটটা নেই, গুলে গেছে, এই প্রেসিপিটেটটা প্রেসিপিটি থেকে যাবে, তখন আবার এই দুটোর মধ্যে ডিস্টিংগুইশ হয়ে গেল। রিঅ্যাকশনটা দেখাচ্ছি, দেখো বেনজিন সালফোনিল ক্লোরাইড মানে ClSO2 বেনজিন, দেখো এখান থেকে HCl বেরিয়ে যাবে, প্রত্যেকটাতে বেনজিন সালফোনিল ক্লোরাইড দিয়েছি, HCl বেরিয়ে যাবে। এখানে দিলে নো রিঅ্যাকশন, কেন নো রিঅ্যাকশন, কারণ H নেই, ওই জন্য এখানে প্রেসিপিটেট পড়ছে না। এখানে কিন্তু রিঅ্যাকশনের পরে প্রেসিপিটেট আসছে, এটাও প্রেসিপিটেট মানে অধক্ষেপ, এখানেও যেটা তৈরি হবে সেটা কিন্তু অধক্ষেপ, সরি RNHSO2 বেনজিন, এটাও প্রেসিপিটেট, এটাও প্রেসিপিটেট। এখন কেওইচ এটাতে ঢালবো, এটাতেও ঢালবো, এটাতে কেওইচ ঢাললে নো রিঅ্যাকশন, এটাতে কেওইচ ঢাললে এই OH এই H থেকে আবার জলটা বেরিয়ে যাবে, হয়ে যাবে RNK, এটা NKSO2 বেনজিন। এইটা হওয়ার সাথে সাথে প্রেসিপিটেটটা আবার সলিউবল হয়ে যাবে, মানে দ্রাব্য সলিউবল, কিন্তু এটা সলিউবল নয়। তাহলে এই দুটো আইডেন্টিফাই হয়ে গেল। দ্যাট রিঅ্যাকশন ইজ হিন্সবার্গ রিঅ্যাকশন, হিন্সবার্গ পরীক্ষা, যার দ্বারা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্য করা হয়। লাস্ট অ্যামিন শেষ করে দেবো একদম, বেসিসিটি, ক্ষারকীয়তার ক্রম। আমি একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। ধরো তোমাকে দিলাম বেনজাইল অ্যামিন, এটার নাম অ্যানিলিন, মেটানাইট্রো অ্যানিলিন, প্যারানাইট্রো অ্যানিলিন, বললো কে মানে ক্ষারকীয়তার ক্রম, বেসিসিটি অর্ডার। দেখো ক্ষার বেস মানে কি, লোন পেয়ার ডোনেট করবে, যে এর মাথায় লোন পেয়ার আছে, এর মাথায় লোন পেয়ার আছে, এর মাথায় লোন পেয়ার আছে, এর মাথায় এর মাথায় লোন পেয়ার আছে, সবার লোন পেয়ার দেখো রেজোন্যান্স করছে, এরও করছে, এরও করছে, এর লোন পেয়ার রেজোন্যান্স করতে পারবে না, কেন, এরকম পড়লো পাশে একটা উঠবি, দুটো সিঙ্গেল বন্ড, রেজোন্যান্স না করতে পারার জন্য এর মাথায় অ্যাভেলেবিলিটি অনেক বেশি, যত অ্যাভেলেবেল হবে তত লোককে ডোনেট করতে পারবে ভালো, তাই জন্য এ ক্ষারকীয়তায় ফার্স্ট, এরা নয়। কিন্তু এবার এদের মধ্যে ভালো করে শোনো, NO2 গ্রুপ জানো ইলেকট্রোনেগেটিভ গ্রুপ, ইলেকট্রন টানে, মাইনাস আই এফেক্ট আছে, এখানেও তাই, সরি এটা মেটা দিয়েছে একটা প্যারা দেবো, প্যারা ইলেকট্রোনেগেটিভ গ্রুপ মাইনাস আই মানে ইলেকট্রন টানে। তাহলে বাবু ইলেকট্রন রেজোন্যান্স তো সবার হচ্ছে এদের তিনজনের, আবার ইলেকট্রন NO2 যদি টেনে নেয় তাহলে আরো ইলেকট্রন এখানে থাকছে না, অ্যাভেলেবিলিটি নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এদের দুজনের তুলনায় এর ক্ষারকীয়তা বেশি, তখন এটা সেকেন্ড হবে, কারণ NO2 টেনে নিচ্ছে ইলেকট্রন। এবার এদের দুজনের মধ্যে এখানে মাইনাস আই হয়, শুধু এখানে মাইনাস আই হয়, আবার মাইনাস আর হয়, মানে সিঙ্গেল বন্ড ডবল বন্ড, সিঙ্গেল বন্ড ডবল বন্ড, সিঙ্গেল বন্ড ডবল বন্ড। দেখো রেজোন্যান্সটা পুরো টানা চলবে NO2 পর্যন্ত, কিন্তু এখানে দেখো সিঙ্গেল ডবল, সিঙ্গেল ডবল, সিঙ্গেল সিঙ্গেল, এদিক দিয়ে গেলে সিঙ্গেল সিঙ্গেল, মানে NO2 পর্যন্ত রেজোন্যান্স আটকে যাবে। মানে এখানে আই এর মাধ্যমে টানে, কিন্তু আর এর মাধ্যমে টানতে পারে না, রেজোন্যান্সের মধ্যে পারে না, এখানে রেজোন্যান্সের মাধ্যমে ইলেকট্রন টানছে। তাহলে এতটা মাত্র ইলেকট্রন টানছে, এর অ্যাভেলেবিলিটি অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য ক্ষারকীয়তা এটা হবে থার্ড, এটা হবে ফোর্থ, এইভাবে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। পুরো অ্যামিন কমপ্লিট, একটা ক্লাসে অল ডায়াজোনিয়াম সল্ট নিয়ে আলোচনা, শুধু একটা ক্লাস ভালো করে দেখে নাও, পুরো চ্যাপ্টার কমপ্লিট, অর্গানিকের 50% ফোর্থ সেমিস্টার কমপ্লিট হয়ে গেল। পরের দিনের ক্লাসে অবশ্যই ফোকাস রেখো। আজ ক্লাসে শেষ করলাম, ওকে বাই।